গুলেনবাড়ি নিমেষেই অসাড় হয়ে যাবে দেহ এবং তারপর ভেন্টিলেশনে পর্যন্ত যেতে হতে পারে, ফলে খুব স্বাভাবিকভাবেই এই অসুখটা একেবারে অন্য রকম। পুনেতে যখন গুলেনবাড়ির একের পর এক খবর আসতে শুরু করে, তাই নিয়ে চর্চা শুরু হয়, তখন জানা যায় এই অসুখ খুব একটা নতুন নয়। এই অসুখ ছিল, কিন্তু এইভাবে একের পর এক এখনো পর্যন্ত মহারাষ্ট্রের পুনেতে এই অসুখ, এই সংক্রমণ 100 ছাড়িয়ে গেছে এবং নির্দিষ্ট অঞ্চল থেকে এই খবর পাওয়া যাচ্ছে তখন তা নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে এই রোগ কি সংক্রামক? গুলেনবাড়ি দেহের নিম্নাংশ থেকে শুরু হতে পারে, ঊর্ধ্বাংশ থেকে শুরু হতে পারে, হাত পা ঝিনঝিন করতে পারে, অবশ হয়ে যেতে পারে, এবং ঠিক এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, এমন কি অসুখ যা পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে রোগীকে, ভেন্টিলেশনে যেতে হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অঙ্কুর বণিক রয়েছেন। আমি ডক্টর বণিকের কাছে একটু জানতে চাইব, ডক্টর বণিক, আমরা এই গুলেনবাড়ি নিয়ে যখন চর্চা শুরু করলাম তখন জানলাম যে এটা নতুন কিছু না, এই অসুখ ছিল, প্রত্যেক বছরই দু একটা খবর আসে, কিন্তু এইবার এই অসুখ নিয়ে এত হইচই কেন বলে আপনার মনে হয়? এবং এই পুনের নির্দিষ্ট জায়গায় 100 পেরিয়ে গেল। হ্যাঁ, এই রোগটি নতুন কিছু নয়, এটা তো আমরা বারবারই বলেছি। এখন এবার এটা নিয়ে এত চর্চা হচ্ছে তার কারণ এই পুনে বা মুম্বাইতে যে আউটব্রেকের কথা হচ্ছে, স্বাভাবিকভাবে জিবি সিনড্রোম রোগটি যত না হয় তার চেয়ে এবার যে ডেফিনেটলি একটু বেশি সংখ্যায় হয়েছে, এক। এবং দ্বিতীয়ত এই রোগটি সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, সেই জন্য হয়তো রোগটি রিপোর্টেডও হচ্ছে বেশি। এই কারণেই এটি হতে পারে। আমাদের নিউরোলজিস্টদের কাছে সবসময় বলতে গেলে ধরুন এই জিবি সিনড্রোম নামক রোগের কিছু না কিছু পেশেন্ট হয়তো ওয়ার্ডে ভর্তি থাকলো, এরকম নিয়তই হয়। কিন্তু হ্যাঁ, এটা মানতেই হবে যে এবার মুম্বাইতে বা পুনেতে যেরকম লেভেলের রোগটি হচ্ছে, এত বেশি হয়তো পেশেন্ট আমরা দেখি না। কিন্তু এটাই বারবার বলা যে এই রোগটি আমরা প্রায় রেগুলারলি ম্যানেজ করে থাকি, এবং এখন যেহেতু এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এত অ্যাওয়ারনেস বেড়েছে, সেই জন্য হয়তো আমাদের চোখের সামনে রোগটি আরো ভেসে আসছে বলে আরো বেশি এই নিয়ে চর্চা হচ্ছে। তবে বারবার একটাই কথা বলা, এটা এর মানে এই নয় যে সবাই ভেন্টিলেটেড হচ্ছে বা সবাই প্যারালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু ডক্টর বণিক, আমরা পুনেতে দেখলাম প্রায় ধরুন, আমি তো খুব ভুল না করি, 1 মাসের মধ্যে অন্তত এখনো পর্যন্ত যা টোল দেখাচ্ছে 110, 1 মাসের মধ্যে এতজন। এত, এটা ডেফিনেটলি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি, কিন্তু এখন সেইটা তো আর আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে আছে সেইটা আমাদের করতে হবে। সেইটি হলো রোগটি সম্পর্কে একটু সচেতন থাকা, এবং আমাদের সেরকম কোনো সিমটমস হলে যাতে আমরা ঠিকঠাক হেলথ ফেসিলিটির সাথে যোগাযোগ করতে পারি। না, আমি এই জায়গা থেকে জিজ্ঞেস করছি, তাহলে এই যে 110 জনের সংক্রমণ, এটা কি মানে কোন রকম ভাবে সংক্রামক রোগ? দেখুন, জিবি সিনড্রোম কোনো সংক্রামক রোগ নয়। জিবি সিনড্রোম কোনো একটা ইমিউনোলজিক্যাল রোগ। এটি জেনারেলি কোনো একটা ইনফেকশন বা সংক্রমণের পর হয়। সাধারণত কোনো একটা ইনফেকশন হলে আমাদের বডির ইমিউনিটি সেই ইনফেকশনটাকে মোকাবিলা করার জন্য একটা রিয়াকশন তৈরি করে। সেই রিয়াকশনটা সাধারণত আমাদের বডির জন্য বেনিফিশিয়াল, যেটা আমাদের এই সংক্রমণ বা জীবাণুর এগেনস্টে কাজ করে। অনেক ক্ষেত্রেই এরকম হয় যে ইমিউন রিয়াকশনটা বডিতে হচ্ছে, সেই ইমিউন রিয়াকশনটা জীবাণু এগেনস্টে কাজ করার সাথে সাথে আমাদের বডির যে নর্মাল কোষ বা সেলগুলো আছে তার এগেনস্টেও কোনো একটা রিয়াকশন করে ফেললো। সেই নহক খেয়ালে তাকে আমরা বলি একটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, যার একটা উদাহরণ হচ্ছে গুলেনবাড়ি সিনড্রোম, যেখানে এই ইমিউন রিয়াকশনটা আমাদের নার্ভের গায়ে অ্যাক্সনের একটা মাইলিন শিট বলে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটার এগেনস্টে একটা রিয়াকশন হয়, যার ফলশ্রুতি নার্ভের কন্ডাকশনটা ঠিকঠাক হয় না, এবং তার ফলশ্রুতি যে সিমটমস গুলো হয়, যেমন উইকনেস ইত্যাদি, যেগুলো আমরা বলছি বারবার, সেইগুলো ডেভেলপ করে। না, আমি যে কারণে বলছি যে আইসিএমআর এর ডিজিও এই কথা বলছেন যে এই একই জায়গা থেকে এতজন, বিশেষ করে এই 100 জনের বেশি, এই বিষয়টা কিভাবে হলো, এবং তা নিয়ে কিন্তু স্যাম্পল কালেক্ট করা শুরু হয়েছে। আমি এই জায়গা থেকে প্রশ্ন করছি যে যদি এটা থেকে থাকে, যদি প্রত্যেক বছরই কোনো না কোনো আক্রান্তের খবর আসে, তাহলে এইবার এটা নিয়ে পুনে প্রশাসন, মহারাষ্ট্র প্রশাসন বা আইসিএমআর এর এত তৎপরতা কিসের? আলাদা করে নির্দেশিকা কিসের? আলাদা করে গতকাল স্বাস্থ্য দপ্তরকে এ রাজ্যে বৈঠক করতে হলো কেন? হ্যাঁ, এবার পুনেতে যে যত সংখ্যক কেস রিপোর্টেড হচ্ছে, এটা তো আমাদের মেনে নিতেই হবে যে সেই সংখ্যাটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার কিছু নেই, এটা তো ডেফিনিট।
এবার এখন আমাদের ক্লিনিশিয়ানদের পক্ষে ব্যাপার হচ্ছে সে কেস একটাই হোক আর 100টাই হোক, আমাদের সেটা ট্রিট করতে হবে এবং সেই ট্রিটমেন্ট যাতে ঠিকঠাক হয়। এবং প্রথম যেটা বলার, যে সেটা বললাম, যেটা একটা সংক্রমণের পরে একটা ইমিউন রিয়াকশন। এবার সেক্ষেত্রে সংক্রমণটা কি, জিবি সিনড্রোমের ক্ষেত্রে যেহেতু যে কারণেই হয়ে থাকুক না কেন, সেটা সবসময় আমরা সংক্রমণটা পিন পয়েন্ট করতে পারি না, কারণ আমাদের মেন উদ্দেশ্য থাকে যে জিবি সিনড্রোমটাকে ট্রিট করা, নট দ্য সংক্রমণ। কারণ সংক্রমণ অলরেডি হয়ে গেছে, তারপরে আমরা এই জিবি সিনড্রোমটা দেখছি। এমনই হতেই পারে যদি কোনো কারণে কোনো একটা ইনফেকশনের আউটব্রেক হয়, স্বাভাবিক মাত্রার চেয়ে যখন কোনো একটা অসুখ অনেক বেশি মাত্রায় হয়, তখন তাকে আমরা ডাক্তারি পরিভাষায় বা এপিডেমিওলজিতে বলা হয় আউটব্রেক। সেই আউটব্রেক সাধারণত একটা ইনফেকশাস প্রসেসের থেকে হওয়ার সম্ভাবনা বেশি। সেই ইনফেকশাস প্রসেসটা সবসময় যেহেতু আইডেন্টিফায়ার নয়, তার পরবর্তীকালে যে ইমিউন রিয়াকশনটা হবে সেটাও আমাদের পক্ষে বলা মুশকিল। এখন এই ম্যানিফেস্টেশনটা যেহেতু গুরুতর এবং এই অসুখটা বেশি পরিমাণে হচ্ছে, তাই আমাদের হয়তো দেখতে হবে যে এর জন্য কোনো ইনফেকশন বা যেটা হয়েছে সেটা কি। সেইটার জন্য নিশ্চয়ই সরকার ও স্বাস্থ্য দপ্তর তার অনুযায়ী কাজকর্ম করবে। সেই অনুযায়ী আমাদের স্পেসিফিক যদি প্রিকশন কিছু নিতে হয় সেটা ডেফিনেটলি জানানো হবে। কিন্তু যদি যতক্ষণ না এই অসুখটার ব্যাপারে যেটুকু বলার, সে ইনফেকশনের পরে যেহেতু হচ্ছে, এই জন্য তার জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে এবং বেসিক হেলথ মেজার্স গুলো নিতে হবে। আপনার কাছে এরকম কি কোনো খবর আছে, যদি এইরকম বাড়াবাড়ি হয় বা এতজনের মধ্যে এই অসুখটা ছড়িয়ে পড়ে, কোনোভাবে চরিত্র বদল হয়েছে এই রোগের? দেখুন, এইগুলো তো ডাইরেক্টলি পিন পয়েন্ট করে বলা মুশকিল। আমি অ্যাজ আ নিউরোলজিস্ট আমি কখনোই কোনো কিছু শিওর না হয় কোনো ডেফিনিট তথ্য দিতে পারবো না, দেওয়া আমার পক্ষে উচিত হবে না। ঠিক আছে, তো এই নিয়ে জল্পনা কল্পনা চলতেই থাকবে, কিন্তু আমাদের কাছে রোগটি এখনো আমাদের চেনা পরিচিত জিবি সিনড্রোমই, এবং তার চিকিৎসা যথেষ্টভাবেই করা সম্ভব এবং করা হচ্ছে বলেই আমার বিশ্বাস। না, তার মানে আপনি অন্তত এই আশ্বাসটুকু দিচ্ছেন যে এই জিবি সিনড্রোমে আমি আক্রান্ত মানেই যে আমার প্যারালিসিস হয়ে গেল বা আমার অসাড় অকেজো হয়ে গেলাম বা মৃত্যু পর্যন্ত হয়ে গেল, এই রকম ভাবার কোনো কারণ নেই। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। কিন্তু ডক্টর বণিক, আমি নির্দিষ্টভাবে বলছি যে এই অসুখ নিয়ে যখন আমরা চর্চা করছিলাম, আমারই এক পরিচিত, আমি জানতাম না যে বিষয়টা, সে হচ্ছে গত 7 বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আছে, এরকমও খবর আমি পেয়েছি। হ্যাঁ, দেখুন, যে একটা অসুখের কোনো একটা পার্টিকুলার কেস কখনো একটা অসুখের নমুনা হতে পারে না। জিবি সিনড্রোম একটা মোটর সিস্টেম ডিজিজ, তাতে উইকনেস হয়, প্যারালিসিস হয়, এটা আমরা সবাই জানি এবং জেনেছিও। কিন্তু তার মানে এই নয় যে সব পেশেন্টই খুব খারাপ হয়ে যাবে। জিবি সিনড্রোম রোগে যেটা হয় সেটা হচ্ছে আমাদের নার্ভ কন্ডাকশনটার প্রবলেম হয়, সেই জন্য উইকনেস হয়, হাতে পায়ে জোর কমে যায়, কারোর হাঁটতে চলতে অসুবিধা হতে পারে, কারোর পা থেকে চটি খুলে গেল, কারোর নিচে বসা থেকে উঠতে অসুবিধা হয়, কারোর মাথায় চুল আসাতে অসুবিধা হলো, কারোর বোতাম লাগাতে অসুবিধা, এই জাতীয় সিমটমস ইউজুয়ালি শুরু হয়। আমাদের উচিত এই সিমটমস গুলো হলে তখন কেয়ারফুল থাকার, ট্রিটমেন্ট তাড়াতাড়ি স্টার্ট করতে পারি। এই রোগের ভয়টি কোথায়? ভয়টি হলো এখানেই, যেরকম হাত পায়ের কথা বলছি, সেরকম মুখের নার্ভ, চোখের সমস্যা, গেলার সমস্যা, মুখ ঢেকে যাওয়ার সমস্যা ইত্যাদি যেমন হতে পারে, তার সাথে সাথে আমাদের রেসপিরেটরি যে মাসেলস অর্থাৎ ডায়াফ্রাম, এই মাসেল গুলো এফেক্টেড হতে পারে। তখন আমাদের শ্বাসকষ্ট হওয়া শুরু হতে পারে, তখন আমাদের অক্সিজেনেশন ঠিকঠাক না হতে পারে, তখন রেসপিরেটরি প্যারালিসিস, ভেন্টিলেশন এবং আলটিমেটলি ডেথও হতে পারে। কিন্তু এটা দিস ইজ নট দ্য নর্ম। সব জিবি সিনড্রোম পেশেন্টেরই যে রেসপিরেটরি প্যারালিসিস হবে, সব পেশেন্টকেই যে ভেন্টিলেটরে দিতে হবে, এটি একদমই নয়। এবং যদি আমি পার্সেন্টেজের হিসাবে বলি, জেনারেলি 15 to 30% পেশেন্টস অব্দি ম্যাক্সিমাম এরকম হতে পারে, তার বেশি ইউজুয়ালি হয় না। এবং ডেথ রেটও আগে যেরকম ছিল তার তুলনায় উইথ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিজিজ অনেকটাই কমেছে। তো সেক্ষেত্রে এই নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়েও আমাদের বেশি উচিত রোগটি সম্পর্কে একটু সচেতন থাকা এবং তাড়াতাড়ি করে যেটা ডায়াগনোসিস হয় এবং তার ট্রিটমেন্টটা হতে পারে। একদমই। ডক্টর বণিক, সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে নিউরোসার্জন দিব্যেন্দু রায় রয়েছেন। আমি ডক্টর রায়ের কাছে যাব। ডক্টর রায়, যেরকম ডক্টর বণিক বলছিলেন যে হাতে পায়ে অসারতা অনুভব করা বা ঢোক গিলতে সমস্যা হয়, এরকম তো মানে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, অনেক দিনই হয়ে থাকে। আজ সকালেই যেমন আমার চাদর তুলতে গিয়ে হাত ঝিনঝিন করছিল, আমি যেহেতু গত কয়েকদিন ধরেই খবর পেয়েছি, আমার মধ্যেও একটা টেনশন হচ্ছিল যা গুলেনবাড়ি। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এই নামটা নিয়ে খুব একটা চর্চা আগে কখনো করিনি, এইবারেই এত চর্চা হচ্ছে। ফলে আমি আলাদা করব কি করে যে এইটা আমার একটা একটু ডাক্তার দেখানোর কথা বা ভাবা যেতে পারে, অথবা না হয়, অনেক সময় হয়। আচ্ছা, একটা কথা বলি, এই রোগটা হচ্ছে গিয়াবাড়ি সিনড্রোম, আর এর 4টে ভ্যারিয়েন্ট আছে। আমরা একটা বলি এআইডিপি, যেটা সবচেয়ে বেশি কমন, আরেকটা হচ্ছে মিলার ফিশার, যেটা ফেশিয়াল মাসেলসগুলো করে, একটা আমান বলি,
মোটর অ্যাক্সোনাল নিউরোপ্যাথি, আর একটা আমসান যেটা হচ্ছে মোটর সেন্সরি অ্যাক্সোনাল নিউরোপ্যাথি। আপনার যদি পাস্ট হিস্ট্রি অফ ভাইরাল ইলনেস থাকে বা ডায়রিয়া থাকে, তাহলে আপনার এই রোগটা হবার একটা সম্ভাবনা বেশি হয়। করোনা ফরোনা হওয়ার পর তো কি যে আছে কি যে নেই সে তো আমরা পুরো গুলিয়ে গেছে। সেটা ঠিক আছে, কিন্তু তাছাড়া যদি প্রগ্রেসিভ নেচার অফ ইলনেস, মানে এই যে আপনার জিনজিনটা বা অসারতাটা বাড়ছে, আচ্ছা, সেটা যদি হয় তাহলে আপনাকে নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। সে আপনি যেখানেই যান, আমাদের আপনি যদি জানেন আমাদের তো মণিপাল হসপিটাল ব্রডওয়ে যেটা আছে সেটা আমরা সম্পূর্ণভাবে এরকম পেশেন্টদের ডিল করি। সেখানে না মানে আপনি বলছেন যে আজকে আমি অসার অনুভব করলাম, ধূপ করে কাল থেকে একেবারে বিছানায় পড়ে গেলাম, এরকম হওয়াটা ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি হয় না, ওভার প্রগ্রেসিভ হয় এটা। আচ্ছা, আর একটা বিষয় সামনে আসছে, বিশেষ করে আমি পুনের ক্ষেত্রটা বারবার বলছি যে কোথাও গিয়ে এরকমও বলা হচ্ছে যে জল থেকে হয়তো মানে এই বিষয়টা আসতে পারে বা খাবার থেকে আসতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশনটা থেকে মোস্টলি এটা হবার সম্ভাবনা, কারণ ওর যে অ্যান্টিজেন আর আমাদের অলিগোসাইটসের যে অ্যান্টিজেন মোরালেস সিমিলার, তাই বডি যখন তার জন্য অ্যান্টিবডি তৈরি করে তখন সেগুলোকে আমাদের শরীরের সেলগুলোকেও এফেক্ট করে। তো এই ইনফেকশনটা যেখান থেকে আসতে পারে, জল থেকেও আসতে পারে, খাবার থেকেও আসতে পারে, তাই অপরিশোধিত খাবার বা অপরিশোধিত জল আমাদের সেবন করা উচিত নয়, বা এখন অ্যাটলিস্ট এই ক্ষেত্রে একটু সাবধান থাকা উচিত। হ্যাঁ, আমি এই জায়গা থেকে আমি ডক্টর বণিকের কাছে বললাম, ডক্টর বণিক, এই যে আমরা কোভিড থেকে আমরা একটা জিনিস শুনে আসছি যে পরিষ্কার থাকা উচিত, এই ঠিকঠাক খাবার খাওয়া উচিত, এই থেকে তো সবাই তো আমরা সবসময় মানতে পারি না, মানে আমরা এখন কোনটা পরিষ্কার জল কোনটা অপরিষ্কার, রাস্তার খাবার খাওয়া যাবে না, মানে এইগুলো তো আমাদের পক্ষে এত ভেবেও তো চলা সম্ভব নয়। করোনার সময়ও সবাই মানতে পারেননি, এখন কি করে মানবো? দেখুন, এটা তো একদমই বাস্তব একটা কথা। আমরা প্রিকশনস নিতে পারি, কিন্তু প্রিকশনস কখনো 100% হয় না। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রিকশনস অবলম্বন করার চেষ্টা, সেটা সবসময় পসিবল হবে না। এবং সেক্ষেত্রেই বারবার আমি যে কথাটা বলছি, গুলেনবেরি সিনড্রোমের ইনফিকেসিস বা মেডিকেল ডিকটামের মধ্যে আমি যাচ্ছি না, কারণ সেটা যথেষ্টই কমপ্লিকেটেড। কিন্তু যেটুকু আমরা করতে পারি সেটুকু হচ্ছে আমাদের এই সিমটমস গুলো সম্পর্কে কেয়ারফুল হতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিকশনস নেওয়া, এবং সেটা যদি আমাদের অ্যাডিকুয়েট না হয়, যে কারণেই হয়ে থাকুক না কেন, তখন যদি আমাদের ভালো করে সিমটমস এবং ইত্যাদি সম্পর্কে জানা থাকে, তাহলে আমরা যদি তাড়াতাড়ি মেডিকেল অ্যাটেনশন সিক করতে পারি, সেটাই আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কার্যকারিতা। যেটা ডক্টর রায়ও বললেন যে এই সিমটমসে সাধারণত এই যে আপনি জিজ্ঞেস করছিলেন যে আজকে হাতটা একটু ঝিনঝিন করছিল, লেগটা তুলতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার, এই জাতীয় রোগের জেনারেলি যেরকম একটা প্রোগ্রেশন থাকে, যেরকম ডক্টর রায় বললেন, তার সাথে একটা ডেফিনিট অবজেক্টিভ এভিডেন্স থাকে। জ্বরের পরে দুর্বলতা, গুলেনবেরি ইনিশিয়াল সিমটমস অনেক পেশেন্টই জ্বরের পরে একটা সাধারণ দুর্বলতা বলে কাটিয়ে দেয়, কিন্তু সেটা আলাদা করার উপায় হচ্ছে কোন একটা অবজেক্টিভ এভিডেন্স। মানে ধরুন আপনার দুর্বল লাগছে, আপনি আজকে বাথরুম যেতে আপনার ইচ্ছা করছে না, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু ধরুন আপনার কোনো কারণে খুব জোরে বাথরুম পেয়ে গেল, বাথরুম যেতে হলো, সেটা আপনি তখন ঠিক পারবেন যতই আপনি দুর্বল থেকে থাকুন না কেন, একটু কষ্ট করলেও। কিন্তু যখন আপনার গুলেনবেরি সিনড্রোম এই জাতীয় কোনো ডেফিনিট অসুখ হবে, তখন আপনি চেষ্টা করলেও পারবেন না। এই জাতীয় সিমটম যখন হচ্ছে, মানে একটা অবজেক্টিভ এভিডেন্স আছে আপনার দুর্বলতা, সেইগুলোকে কখনোই উপেক্ষা করা যাবে না। সেইটাই আমার বক্তব্য, যে যখনই আপনার এই প্রিকশনস আপনি চেষ্টা করবেন ডেফিনেটলি, কিন্তু আমাদের মতো দেশে যেরকম আপনি বললেন সেটা 100% হওয়া কখনোই পসিবল নয়। সেক্ষেত্রে সেকেন্ড বেস্ট উপায় আপনার এ থেকে বাঁচার হচ্ছে রোগটা সম্পর্কে জানা, আতঙ্কিত না হওয়া, বিং ফাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট নিজের ডিসিশন নেওয়া, সেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই জায়গা থেকেই আসবো, এবং ডক্টর বণিক যেরকম বলছিলেন যে বাথরুম যাওয়ার কথা হচ্ছে, ইচ্ছা করছে না বা পরবর্তীকালে যাওয়া, কিন্তু এই আমার মতন যারা ভীষণ কুড়ে ভীষণ ল্যাদ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বোঝা একটু চাপ হয়ে যায় যে কখন কোথায় সমস্যা হচ্ছে। আমি এই জায়গাতেই আসবো, অবশ্যই আতঙ্ক ছড়ানো নয়, আমরা করোনা দেখেছি, HMPV নিয়ে মাঝখানে বেশ হইচই হলো, কিন্তু বিষয়টা হচ্ছে করোনা বা HMPVতে যে সংক্রমণ বা তার সাথে লড়াই করার যে বিষয়, এই গুলেনবাড়ি কোথাও গিয়ে এক ধাপ এগিয়ে যাচ্ছে, যেখানে আমার শরীর অসাড় হয়ে যাচ্ছে, প্যারালিসিস হয়ে যাচ্ছে, ফলে চিন্তাটা একটু হলেও বেশি হচ্ছে যে তাহলে এর সাথে এটাকে আমরা চিনব কি করে আর এর সাথে লড়াই করব কি করে। যদি এর সাথে লড়াইয়ের উপায় ওই সোকল্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হ্যান ত্যান, এই কথাগুলোই যদি সামনে আসে, সেটা তো বড় বেশি ক্লিশে, মানে এইগুলো কি আদৌ আমরা মেনটেন করে এর থেকে বাঁচতে পারবো, নাকি অন্য কোনো উপায় আছে? আলোচনায় ফিরবো, ডক্টর বণিকের কাছে আসবো, ডক্টর রায়ের কাছে আসবো বিরতির পর।
আমি ডক্টর রায়ের কাছে আসবো। ডক্টর রায়, আমি শুরুতে যেরকম আলোচনা করছিলাম পুনের বিষয়ে, সিংহার বলে একটা জায়গা আছে, সিংহার রোড এরিয়া, ওখানেই মূলত এরকম হয়েছে। এমন এই পরিস্থিতি হয়েছে যে আলাদা করে একটা ওখানে ওয়াটার প্ল্যান্টের কথা বলা হচ্ছে এবং ওখানে এরকম একটা বিষয় সামনে আসছে যে জল থেকেও হয়ে থাকতে পারে। আলাদা করে 45 বেডের একটা স্পেশাল ওয়ার্ড করা হচ্ছে। যখন এই রকম হচ্ছে তখন খুব স্বাভাবিকভাবেই তো একটা আশঙ্কা থাকে, তাহলে কি ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই হোক না কেন সে কি চেঞ্জ করলো কোনো রকমভাবে যে সেটা আউটব্রেকের পর্যায়ে চলে যেতে পারে? একটা লোকালাইজড আউটব্রেক হয়েছে হয়তো, কিন্তু একটা ন্যাশনাল লেভেলে বা প্যান্ডেমিক যেটা তারপর আমাদের রাজ্য থেকেও মৃত্যুর খবর এলো। হ্যাঁ, মানে লোকালাইজড আউটব্রেক নিশ্চয়ই হয়েছে, তারপরে সেটা স্প্রেড করেছে। আমাদের রাজ্যে ধরুন যত আপনার সাথে কথা হলো জানলাম যে 12 জন মতন এফেক্টেড, 12 জন চিকিৎসাধীন, 5 জন ভেন্টিলেশনে। কিন্তু সেটা নিশ্চয়ই ব্যাপারটা চিন্তার, কিন্তু এখনই তো এপিডেমিক বা বলা অবভিয়াসলি না, সেটা বলা মুশকিল। মানে এটা জল থেকে হতে পারে, জল থেকে হতে পারে, খাবার থেকে হতে পারে। এটার অনেকগুলো কজ আছে, ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন, এমনকি অনেক সময় দেখা গেছে সার্জারির পরে হতে পারে। হ্যাঁ, হজকিন্স লিম্ফোমা বলে একটা রোগ আছে, তাতেও হতে পারে। অনেকগুলো ট্রমার পরে অনেকের হয়েছে। এইটা যে একদম স্পেসিফিক শুধু যে এই ক্ষেত্রে হয়তো জল বা খাবার থেকে হয়েছে, কিন্তু সবসময় যে শুধু জল বা খাবার থেকেই হবে তার কোনো মানে নেই। জেনারেলি মানে মোদ্দা কথা যা কিছু যেখান থেকে হতে পারে। হ্যাঁ, ও যখন যদি আমাদের মাঝে মাঝে আমার মনে হয় এই যে কিছু না হয়ে বেঁচে আছি এটা অনেক বড় ব্যাপার, কারণ যেখান থেকে যা ইচ্ছা যেখান থেকে খুশি হয়ে যেতে পারে। আমি এই জায়গা থেকে আমি ডক্টর বণিকের কাছে যাব। ডক্টর বণিক, আমি নির্দিষ্টভাবে একেবারে জানতে চাইছি যে আমরা হোক বা না হোক আমরা ঠিক সতর্ক থাকবো কোন জায়গা থেকে, মানে সতর্কতা আমি পরে আসছি, বুঝবো কিভাবে নির্দিষ্টভাবে? এটা প্রথমেই যেটা বললাম আমরা, যে এই জাতীয় রোগের আমাদের সতর্ক থাকার জন্য যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে প্রিকশন। যেহেতু এটা একটা সংক্রমণের পরপর হতে পারে, এই জন্য সংক্রমণ অ্যাভয়েড করতে হবে। সংক্রমণ অ্যাভয়েড করার ফার্স্ট উপায় হচ্ছে বেসিক হেলথ মেজার্স। এই যে ভাইরাস ব্যাকটেরিয়া, আমরা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া মানে খুব গোদা গোদা কথা বলছি। কোনো পার্টিকুলার ভাইরাস ব্যাকটেরিয়া বলতে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, সাইটোমেগালোভাইরাস, এনটেরোভাইরাস ইত্যাদি কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার নাম আসছে, ঠিক কথাই, কিন্তু এরকম কোনো প্রমাণ নেই যে এই ব্যাকটেরিয়া বা এই ভাইরাসের পরই জিবি সিনড্রোম হয়। সেক্ষেত্রে এরকম হাজার হাজার ব্যাকটেরিয়া আছে, হাজার হাজার ভাইরাস আছে, ফুড বর্ন আছে, এয়ার বর্ন আছে, ওয়াটার বর্ন আছে, এর কোনো শেষ নেই যেরকম আপনি বললেন। তো সেক্ষেত্রে আমাদের হাজার হাজার প্রিকশনস নেওয়া সম্ভব নয়। বেসিক যে হেলথ মেজার্স, খাবার খাওয়া, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, জলটা যেন ঠিকঠাক ভাবে ঠিকঠাক সোর্স থেকে খাই, পারলে ফুটিয়ে খাওয়া, ধুলো বালি এইসব দূষিত জায়গা থেকে অ্যাভয়েড করা, পারলে মাস্ক ব্যবহার করা, যেটা আমরা কোভিডের সময় খুব নিয়তই করতাম, এইগুলো করা, যেখান থেকে সেখান থেকে যা খুশি না খাওয়া। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, জেনারেল প্রিকশনস। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে, যদি এই প্রিকশন গুলো একটু আমাদের মতো জায়গায় সবসময় পসিবল নয়, সেক্ষেত্রে রোগটির সিমটমস সম্পর্কে ভালোভাবে কেয়ারফুল থাকা এবং ভিজিলেন্ট থাকা। সেটা আমরা যেরকম আলোচনা করলাম, হাতে পায়ে কোথাও যদি কমজোরি থাকে, খেতে, চোখে দেখতে ইত্যাদি যদি কোনো অসুবিধা থাকে, কোথাও যদি ঝিনঝিন হয়, অযথা যদি শ্বাসকষ্ট হয়, কাশি সেরকম কিছু নেই তাও শ্বাসকষ্ট হচ্ছে, বা যদি আপনার আগে একটা ইনফেকশনের হিস্ট্রি থেকে থাকে, এরকম কিছু যদি হয়ে থাকে, তাহলে আমরা সেটা সাধারণ জ্বর, সাধারণ দুর্বলতা এইসব নিয়ে নিজেরা ডাক্তারি করবো না, ঠিকঠাক মেডিকেল অ্যাটেনশন সিক করবো, যাতে তাড়াতাড়ি আমাদের এই ট্রিটমেন্ট স্টার্ট করা যেতে পারে ডায়াগনোসিসের পর। একদমই। ডক্টর বণিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ডক্টর রায়ের কাছে আসবো। ডক্টর রায়, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার মানে মোদ্দা কথা, যে কোনো সমস্যাই, শারীরিক সমস্যাই যদি দেখি, সে যাই হতে পারে, আমার হাঁচি কাশিও হতে পারে, আজকাল দিনকাল যা পড়েছে বুঝছি যে একটু বেশি দিন হলেই মোটামুটি ডাক্তারের কাছে যাওয়াটা বেটার। একদম। আমার যদি ওটা কন্ট্রোলে না আসছে, ধরুন একটা জ্বর বা হাঁচি কাশি 3 দিনের মধ্যে কন্ট্রোলে এলো না, বা প্রগ্রেসিভ ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই মেডিকেল অ্যাটেনশন সিক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বিষয় বুঝলাম, ওই যতই আপনি বলুন এই মাস্ক পরতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, ও সম্ভব নয়। বেটার কি নিজের ইমিউনিটি বুস্ট করা? মানে এটা তো নিজের ইমিউনিটির জন্যই হয়, কারণ আমাদের যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল প্রোটিনসটা, তার এগেনস্টে যে অ্যান্টিবডিটা আমাদের শরীরে তৈরি হয়, সেই অ্যান্টিবডি যখন আমাদের নার্ভ সেলসগুলোকে অ্যাফেক্ট করে, তখনই তো গুলেন-বারি সিনড্রোম হয়। মানে ব্যাপারটা হচ্ছে
হয়তো আমাদের একটা লাকি হতে হবে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের অ্যাফেক্ট করবে তার অ্যান্টিবডিটা এমন তৈরি হবে যেটা সিমিলারলি আমাদের নিজের সিস্টেমকে অ্যাফেক্ট করবে না, মানে অটো ইমিউন কোনো কিছু আমরা রেসপন্স পাবো না। ইটস বেসিক্যালি অ্যান অটো ইমিউন রেসপন্স, মানে রেসপন্সটা আমাদের যে ইনফেকশনটা হয়েছে তার অ্যান্টিজেনের এগেনস্টের যে ইমিউনিটিটা আমাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটাই আমাদের বডির অন্য নার্ভস টিস্যুসকে অ্যাফেক্ট করছে, তাই জন্যই আপনার। আচ্ছা, আর যদি কেউ আক্রান্ত থাকেন আপনি এটা আশ্বস্ত করছেন যে এটা ভয়ের কিছু নয়, মানে কিউরেবল, মানে এরকম তো হলো না যে মানে আমি গুলেনবাড়ি আক্রমণের ট্রিটমেন্টের জন্য গেলাম অন্তত আমার একটা হাত গেল না, এরকম নয়। দেখুন এটা নয়, বেশিরভাগ লোক অ্যাবাউট আ ফিউ উইকস 3 উইকসের মধ্যে ইমপ্রুভ করতে চালু করে দেন। বাই 6 months মোস্ট পিপল আর ব্যাক টু দ্য নর্মাল 6 মাস। হ্যাঁ, এটা মানে মোস্ট পিপল, মানে এটা নিয়ে চর্চারও হচ্ছে কেন, মানে আমরা এত জানি স্ট্রোক বা এই জাতীয় কিছুটা প্যারালিসিস হয়ে যায়, কিন্তু এইরকম একটা আলাদা অসুখে দুম করে অসাড় হয়ে গেল, প্যারালিসিস হয়ে গেল, এটা তো মানে মানে একদম নতুন নতুন ব্যাপার। হ্যাঁ, মানে এটা রোগটা অনেক দিন ধরেই আছে, এটা হয়তো জনসমক্ষে অতটা প্রচার হয়নি, এখন প্রচার হচ্ছে, কিন্তু এই ধারণা থাকা উচিত যে আমার একটা রিকভারি হবে। মোস্ট পিপল রিকভার, ভয় পাবার কিছু নেই। মর্টালিটি রেট ইজ নট মোর দেন 2%, 98% অফ দ্য পিপল রিকভার। ইট মে টেক সাম টাইম, কেউ তাড়াতাড়ি রিকভার করেন, কারুর টাইম বেশি লাগে। ইট মে টেক আপ টু 1 year টু রিটার্ন টু ইয়োর নর্মাল অ্যাক্টিভিটি, নিজেদের স্বাভাবিক অ্যাক্টিভিটিতে ফিরতে 1 বছর অবধি লাগতে পারে, কিন্তু সাধারণত 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে লোকজন নিজের কাজে ফিরে যান। 6 মাসের মধ্যে বেশিরভাগ লোক ফিরে যান নিজেদের কাজে। একদমই, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। অর্থাৎ নিত্য নতুন এরকম রোগের নাম আমরা জানবো, রোগ আসতে থাকবে। এইবারে বিষয়টা হচ্ছে নিজেকে সুস্থ থাকতে হবে, এবং ভয় যদি পাইও তাতেও তো কোনো লাভ তো নেই, ফলে ভয় না পাওয়াই ভালো। যেখানে চিকিৎসকরা বলছেন যে বিষয়টা সেরে যায়, এবং এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফেও নির্দিষ্ট নির্দেশিকা পদক্ষেপ করা হয়েছে, ফলে ভয়ের কিছু নেই, ওই সতর্কতা। দিনকাল যা পড়েছে, মোদ্দা কথা হচ্ছে এটাই, যদি একই অসুখ বেশ কয়েকদিন ধরে থাকে নিজে ডাক্তারি না করে সোজা চলে যান ডাক্তারদের কাছে। এখানে শেষ করছি, এর পরের খবর দেখুন শিলাদিত্যর সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।